আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আর একটা ক্লাস ছিল তো ওইটা নিতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আপনাদের ক্লাসে আসতে লেট হলো। সমস্যা নাই, আমরা আজকে বৃত্ত অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা কি গত ক্লাসে বৃত্ত পাঠের প্রথম অংশটা সবাই বুঝতে পারছেন? যদি প্রথম পাঠটা বুঝে থাকেন তাহলে আমরা আজকে দ্বিতীয় পাঠ শুরু করতেছি। দ্বিতীয় পাঠে আমরা বৃত্তের অন্তর্লিখিত বিভিন্ন চিত্রের যে প্রয়োগ এগুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে বৃত্তের চাকার উপর বেশ কিছু প্রশ্ন আছে, আর নতুন নতুন কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা সব ক্লিয়ার করব। তো আজকে আমরা বৃত্ত অধ্যায়টা শেষ করব। বৃত্ত শেষ করলে এরপর আমরা একটা ঘন জ্যামিতির উপর ক্লাস করব। ঘন জ্যামিতি এবং পরিমিতির ক্লাস করলে আমরা জানুয়ারির সেকেন্ড উইকে আশা করতেছি হায়ার ম্যাথ শুরু করে দিব। তো হায়ার ম্যাথের টপিক যে কয়েকটা আছে এই কয়েকটা করলে কিন্তু মোটামুটি বই শেষ। আমরা আজকে আমাদের বইয়ের 971 নম্বর পৃষ্ঠায়, এই বইয়েরও 971 আর নতুন যে কভার দিছি সেই বইয়েরও 971 পৃষ্ঠাতেই 65 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 65 নম্বর অঙ্ক দেখেন। আর আপনারা অযথায় কেউ টেনশন করবেন না যে হায়ার ম্যাথ বাকি আছে বা জ্যামিতির এখনো বাকি আছে। এইগুলা কিন্তু দেখতেছেন আপনারা শর্ট টপিক, মানে একটা ক্লাস নিলে অথবা দুইটা ক্লাস নিলে একটা টপিক শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য পাটিগণিতের মতো যে 4-5টা ক্লাস লাগছিল এরকম কিন্তু লাগতেছে না। 65 নম্বর প্রশ্ন বলছে, তার আগে সুন্দর করে দেওয়া আছে যে বৃত্তের ভেতরে কোনো চিত্র অন্তর্লিখিত হলে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে যে বৃত্তের ভেতরে আঁকা যায় বর্গ, আয়ত, এবং ত্রিভুজ। আর বৃত্তের ভেতরে আঁকা যায় না রম্বস ও সামান্তরিক। ঠিক আছে, এমডি খায়রুল ইসলাম খায়রুল বলছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি? হোয়াটসঅ্যাপ মানে কি বোঝাতে যাচ্ছেন বলেন? আমি তো হোয়াটসঅ্যাপ দ্বারা আপনার প্রশ্নের লজিক বুঝলাম না। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে যে একটা বৃত্তের ভেতরে আমি যদি একটু দূরে আট করি, খেয়াল করেন, আমি যদি কাছাকাছি দুইটা জ্যা নেই, নিয়ে এই যেটা জ্যা যোগ করে দেই, তাহলে এই যে কোণগুলা টাচ করলো না, এটাকে বলা হচ্ছে বৃত্তের ভেতরে অন্তর্লিখিত। আর যেহেতু এটা চ্যাপ্টা হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। এখন আমি যদি এই নিচের এই দৈর্ঘ্যটা সমান করতে চাই, তাহলে ধরো আমি একটু উপরে দিলাম, এটা একটু নিচে নামাই দিলাম, তাহলে এই জায়গাটা বড় হয়ে গেল না? এই জায়গাটা বড় হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু বর্গ অঙ্কন হয়ে গেল। এখন অনেকে মনে করতে পারেন বৃত্তের ভেতরে এরকম করে ছোট করে আমরা আট করি, এটা কিন্তু হবে না। বৃত্তস্ত এটাকে বলে না। বৃত্তস্ত মানে হচ্ছে কি, যে বৃত্তের ভেতরে যেটা আট করবো তার সবগুলা বাহু বৃত্তের পরিধিকে টাচ করবে। ঠিক আছে, মানে শীর্ষবিন্দুগুলা। তো বৃত্তের ভেতরে বর্গ, আয়তক্ষেত্র, আবার দেখেন এই নিচেরটা কাছাকাছি দিলাম অথবা নিচে দিলাম, আর উপরেরটা একটু দূরে দিলাম, তারপরে এগুলো একটু বাঁকা করে যোগ করলাম। আঁকা বাঁকা হইলো কিন্তু যোগ হয়ে গেল, তাই না? তাহলে এটা সমান্তরাল দুটা বাহু আছে কিন্তু সমান না। এটাকে কি বলে? আমরা চতুর্ভুজের ক্লাসে শিখছিলাম, এটাকে ট্রাপিজিয়াম বলে। তার মানে বৃত্তের ভেতরে ট্রাপিজিয়াম অঙ্কন করা যায়। আবার দেখেন বৃত্তের ভেতরে আমরা যদি চাই ত্রিভুজ অঙ্কন করতে পারি। ঠিক আছে, তাহলে বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা যায়, আয়তক্ষেত্র অঙ্কন করা যায়, বর্গ অঙ্কন করা যায়, ট্রাপিজিয়াম অঙ্কন করা যায়। তাহলে যায় না কি? যায় না হচ্ছে বৃত্তের ভেতরে রম্বস অঙ্কন করা যায় না। কেন রম্বস অঙ্কন করা যায় না? দেখেন এই বৃত্তটা ভেতরে যে বর্গটা আছে, এই বর্গটা যদি আমি একটু বাহুটা বাঁকা করে দিই তাহলে তো আমাদের রম্বস হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে বাঁকা করে দিয়ে আট করি, তাহলে দেখেন এইখানে যে থামলে কিন্তু আমাদের এটা রম্বস আর থাকবে না। এই মাথাটাও বাইর করতে হবে। এটা একটু বাঁকা করার কারণে মাথাটা বাইরে চলে যাবে যখন, তখন এটাকে বৃত্তস্ত বর্গ বলা বা বৃত্তস্ত রম্বস বলা যাচ্ছে না, কারণ এটা বাইর হয়ে গেছে। এখন বাইর না করলে কি সমস্যা হবে? এইটাকে যদি চাপ দিয়ে আমি ভেতরের মধ্যে ঢুকাই দিই তাহলে এটাও চাপ দিয়ে সোজা হয়ে যাবে। আর যখন এরকম সোজা হয়ে যাবে তখন তো ওইটা আর রম্বস থাকবে না, ওইটা তখন বর্গই হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ইন্টারেস্টিং যে আয়ত, বর্গ, ট্রাপিজিয়াম এবং ত্রিভুজ অঙ্কন করা যায়, কিন্তু রম্বস আর সামান্তরিক অঙ্কন করা যায় না। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। আর এই ত্রিভুজ অঙ্কন করা যায়, এটা কিন্তু বিভিন্ন ধরনের ত্রিভুজ অঙ্কন করা যাবে। সমকোণী, দ্বিবাহু, বাহু, তারপর হচ্ছে যে সমবাহু, সব ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে 65 নম্বর কি বলছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কোণের সাথে সম্পর্ক। ত্রিভুজের ভেতরে মানে বৃত্তের ভেতরে যদি আমরা চতুর্ভুজ অঙ্কন করি, যত আঁকাবাঁকা করে অঙ্কন করি, কোণগুলো কিন্তু 4টা কোণ মিলে 360 ডিগ্রি হবে। ঠিক আছে,
চারটা কোণ মিলে 360 ডিগ্রি, তার মানে বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হবে। 65 নম্বর প্রশ্নটা দেখেন। একটু খুলে অন্য লাগাই দেন। আচ্ছা, 1 মিনিট, একটা ইম্পর্টেন্ট মুখ আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? জি স্যার, ভালো আছি। এই স্যার ভালো, আলহামদুলিল্লাহ ভালো চলছে স্যার। জি স্যার, ঢাকাতে আছি স্যার। স্যার আপনি কোথায় আছেন স্যার? রেকর্ড যে চলমান ছিল, স্যার কাটে দিন, কাটে দিন। আবার দেন, একটু কথা বলি, দেন শান্ত দেন। সরি, আপনাদেরকে একটু হিসাব করে একটু পরে রেকর্ড দিন, ক্লাস শুরু করে রেকর্ড বন্ধ করেন। মানে আমি যখন কথা ক্লাস শুরু করবো তখন মানে একটু বলি। আমাদের একটু চেষ্টা করছিল যে আমাদের র্যাবের যে হেড আছে আমাদের নীলফামারী জেলাতে, উনি ফোন দিছিল একটা এমার্জেন্সি বিষয়ে, এই জন্য রিসিভ করলাম ফোনটা। সাধারণত ক্লাসে ফোন রিসিভ করি না। হ্যাঁ, স্যার অনেকদিন পরে ফোন দিছে তো, ওনার অফিসে যাইতে বললো, উনি এখন মোহাম্মদপুরে আছে, তো এই জন্যই রিসিভ করলাম। তো সমস্যা নাই, আমরা এখন শুরু করবো। হ্যাঁ, আপনারা একটু ক্লাসে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, ঠিক আছে? কি মামা, এটা 30 নম্বরটা লাস্টে বিয়োগ কেন তো হলে বুঝি নাই। 30 নম্বর না? আচ্ছা, 30 নম্বরে সাইফুর রহমান আটকান কমেন্টে, আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দিব, সমস্যা নেই। ব্লক করে দিলে তো আর ক্লাস দেখতে পাবেন না, আপনি ব্লক করতেছি না, কমেন্ট এইভাবে করা যাবে না। আচ্ছা, এখন দেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা শুরু করতেছি। সাউন্ড ক্লিয়ার আছে তো না? তাহলে আসি 65 নম্বরে, বলতেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, খেয়াল করেন, বিপরীত যখন বলছে তখন বিষয়টা এইভাবে নিতে হবে যে চারটাই কিন্তু না, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটা কোণ মিলে যোগ করলে কত হবে? তাহলে এই দুটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, আর চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। ঠিক আছে, বিপরীত যে কোনো দুটা বিপরীত কোণ নিলে 180 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আসি 66 নম্বরে, বলতেছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি। তা আমরা গত ক্লাসে বলছিলাম যে আয়তক্ষেত্র, বর্গ, রম্বস এগুলো সবগুলো কিন্তু একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা, খেয়াল করেন এখানে হচ্ছে যে 66 নম্বরে
বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র। যেহেতু সামান্তরিকের কথা বলছে তাহলে আসি বৃত্তস্থ। আমরা নর্মালি জানি বৃত্তের ভেতরে সামান্তরিক অঙ্কন করা যায় না, কিন্তু সামান্তরিকটাকে যদি আমরা বৃত্তের ভেতরে ঢুকাই নিই তাহলে এটা দেখাবে আয়তক্ষেত্রের মতো। এই জন্য বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সটে দেখেন কি বলছে যে 68 নম্বর বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত। এরকম কোণ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসবে। এখানে সহজ করে বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, ওইখানে ABCD বা বিভিন্ন নাম দিয়ে দিতে পারে, ঠিক আছে, অথবা চিত্র দিয়ে দিতে পারে। আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে এই দুইটা কোণের যে কোনো বিপরীত কোণের একটা কোণ দেওয়া থাকলে, ধরেন 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইটার বিপরীতটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা 69 নম্বর প্রশ্ন, মানে বৃত্তের ভেতরে চিত্র অন্তর্লিখিত হলে কোণের প্রশ্নগুলো কেমন হইতে পারে। তাহলে 69 নম্বর প্রশ্ন, এটা সুন্দরভাবে চিত্র দেওয়া আছে। এই চিত্রটা কি দিছেন না, এই চিত্রটা দেওয়া একটু পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা আমরা চিত্রটা আট করে দিতেছি, আপনারা দেখেন। 69 নম্বর, 62 নম্বর ডিটেল করে দেন। এই যে একজন লিখছেন আশেক মামুন, 90 ডিগ্রি মাইনাস এক্স কোণের সম্পূরক কোণের মান কত? এটার উত্তর কিভাবে হলো? হুবু এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের ক্লাসে করাইছিলাম, এই যুব উন্নয়নের পরীক্ষা আসছে। একটা বৃত্তের পরিধি 156 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। এটা তো গতকালকে করাইলাম। আর কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহু 12 সেন্টিমিটার হলে তার 3টি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এটা মানে কোণের মানের সাথে তো বাহুর কোনো ফ্যাক্টর না। আচ্ছা এটা করে দিতেছি, সমস্যা নেই। তাহলে 69 নম্বর প্রশ্নটার চিত্রটা দেখেন, চিত্রটা দেখি, এটার আনসার হচ্ছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ ABC সমবাহু। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এমডি আশেক মামুন, আপনি যে কমেন্টে দিছেন, এই লাইভের কমেন্টে একটু পরপর চলে যায়। আপনি এই যে কমেন্টের কথাগুলাই গ্রুপে পোস্ট আকারে দিয়ে রাখেন, আমি আপনাকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিব, এবং আপনাকে আমি ওই যে ক্লাস নিছি ক্লাসের স্ক্রিনশটও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখেন যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ ABC সমবাহু BOC কোণের মান কত। তাহলে ABC দিছে কিভাবে, ABC সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন আরেকটা কাজ কি করা আছে, এখানে ও কোণ কেন্দ্র টার্গেট করে বলা আছে এই কোণটা কত। তো এটা 60 ডিগ্রি হলে এটা বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ হবে 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির ডাবল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে সেই ক্লাসের আমরা এখন দেখবো যে 70 নম্বর প্রশ্ন দেখব। 70 নম্বর প্রশ্ন কিন্তু একই রকম, এটা আপনারা করে নেবেন। 70, 71 কাছাকাছি প্রশ্ন। 71 নম্বর দেখেন, 71 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন। বলতেছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর A কোণ প্লাস C কোণ সমান সমান 180 ডিগ্রি এবং B কোণ সমান সমান 80 ডিগ্রি, D কোণ সমান সমান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? এটা বৃত্ত, এই বৃত্তস্থ চতুর্ভুজ। এ কোণ আর সি কোণ, এ কোণ সি কোণ তো পাশাপাশি হইতে পারে না, তাই না? এ কোণ সি কোণ অবশ্যই বিপরীত পাশে। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ মিলে কত ডিগ্রি দেওয়া আছে? 180 ডিগ্রি। তারপরে বলা আছে কি যে বি কোণ 80 ডিগ্রি হলে ডি কোণ কত। তাহলে বি কোণ যদি 80 ডিগ্রি হয়, এই দুটো কোণ মিলে তো 180 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 100 ডিগ্রি হবে অবশ্যই। সিম্পল অঙ্ক। তার মানে এখানে বুঝতে হবে যে বি কোণটার বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। চিত্র আট করার পরে যত ইজিলি ধরা যায়, চিত্র আট না থাকলে অনেকে ইমাজিন করতে পারে না, তো ইমাজিন করতে পারতে হবে। বি কোণ আর ডি কোণ পাশাপাশি অবস্থান করে না, এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসি আমরা 73 নম্বর প্রশ্ন। স্যার এগুলো ইজি, এই ইজি দেখে তো দ্রুত করা দিতেছি, তাহলে একটা করে দুটা করে স্কিপ করে সোলো করা দিই,
আচ্ছা 73 নম্বরটা কোয়ালিটি প্রশ্ন, এখানে একটু সময় দিই। 73 নম্বর বলতেছে যে নিচের চিত্রে এ ও সি কোণ সমান সমান 86 ডিগ্রি। আগের ম্যাথটা 60 ডিগ্রি কিভাবে? আগের ম্যাথটা 60 ডিগ্রি তো বলি নাই, 120 ডিগ্রি বলছি। 60 ডিগ্রি হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা 120 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি কারণ হচ্ছে যে এই যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি না। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা বিষয় হচ্ছে কমেন্টে যেভাবে রেসপন্স করতেছেন আগের প্রশ্নগুলো সমস্যাগুলো নিয়ে, এইগুলোতে আপনারা গ্রুপে পোস্ট আকারে দিতে পারেন। গ্রুপে পোস্ট দেওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ কম, গ্রুপে একটু পোস্ট দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কি যে আমাকেই সমাধান করে দিতে হবে বিষয়টা এরকম না। দেখা যাচ্ছে যে আপনি অনেক ছোট একটা বিষয় আটকে গেছেন, তখন অন্যরা আপনার এই পোস্টটা দেখে একটু কমেন্টে বলে দিলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারেন। আপনারা যদি পার্সোনালি টার্গেট করেন যে সবগুলো আমার কাছে বুঝে নেবেন, তাহলে তো একটু সময় লাগবে, বা আমি দেখা যাচ্ছে অনেক কিছু আমার চোখে পড়লো না, ঠিক আছে? অথবা ক্লাসের মাঝখানে যদি আমি আগের প্রশ্নগুলো আলোচনা করতে যাই, ক্লাসের কিন্তু মজাটা কমে যাবে। তাহলে আসি নেক্সটে। 73 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিভাবে আসতেছে দেখেন। বলছে নিচের চিত্রে এ ও সি কোণ 86 ডিগ্রি, এ বি সি কোণের মান কত ডিগ্রি? তাহলে এখন হচ্ছে চিত্র দেওয়া আছে, এইরকম প্রশ্ন একটা কিন্তু 43তম বিসিএস আসছে। এর পরের প্রশ্নটাই 43তম বিসিএস আসছে, তবে এই প্রশ্নটা আগে বুঝতে হবে। বলছে কি যে নিচের চিত্রে এ ও সি কোণ হচ্ছে 86 ডিগ্রি। তাহলে এ ও সির আগে আমাদের আগে চিত্র আট করে নেই, চিত্র একটু ধরে আট করি। তাহলে একটা চাপকে নিয়ে এইখানে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে 86 ডিগ্রি। এরপরে এডিসি কোণ, এ বি সি ডি। আচ্ছা, অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে এ বি সি কোণের মান কত ডিগ্রি। এ বি সি কোণ, এই কোণটার মান কত ডিগ্রি এটা বাইর করতে হবে। তাহলে দেখেন এইটা যদি 86 ডিগ্রি হয়, এখন মনে করেন এটা একটা বৃত্তচাপ, তাই না? এই যে এসি চাপ, কিন্তু চাপ মানে বিষয়টা কিরকম আমরা তো আগে দেখছিলাম, তাই না? যে বৃত্তের পরিধির একটা অংশ হচ্ছে চাপ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 86 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা তো ডাবল হয়, তাই না? তাহলে এটার বৃত্তস্থ কোণটা হবে 86 অর্ধেক 43 ডিগ্রি। এখন আসি আমরা এই কেন্দ্রস্থ বৃত্তস্থ ভুলে যাই, এখন আবার এটা মনে করি যে এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের একটা কোণ যদি 43 হয়, তাহলে তার বিপরীত কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 43 বাদ দিলে হবে 137 ডিগ্রি। এইভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে। তার মানে রুলসগুলো পাই টু পাই যদি আপনার ক্লিয়ার জানা থাকে, তাহলে একটার সাথে আরেকটা কিভাবে সমন্বয় করতে হবে এই বিষয়টা আপনাদের প্রশ্নের ক্লু দেখে আপনি ধরতে পারবেন। তাহলে আমরা 86 থেকে শুরু করে 43-এ গেলাম, 43 থেকে পরবর্তীতে 180 থেকে বিয়োগ করে 137-এ আনলাম। আশা করি ধরতে পারছেন। তাহলে দেখেন 74 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন। দেখেন তো হুবহু একইভাবে 43তম বিসিএসে আসা প্রশ্ন, 74 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, বিদ্যুৎ তালুকদার ক্লিয়ার, তাই না? আচ্ছা, ক্লিয়ার হলে এই 74 নম্বর প্রশ্নের অ্যান্সার দ্রুত বলেন। এটাই কিন্তু 43তম বিসিএসে আসছিল। বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? এখানে এক্স নাম দিছি, আগের বার এবিসিডি বলছিল, ঠিক আছে? প্রশ্নের চিত্র দেওয়া ছিল 108 ডিগ্রি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা হবে 54 ডিগ্রি। বৃত্তস্থ কোণটা 54 ডিগ্রি হলে তার বিপরীত কোণটা হবে 180 থেকে 54 বাদ দিলে 126 ডিগ্রি। তাহলে কত সহজে পারা যাচ্ছে না? এমডি খায়রুল ইসলাম খায়রুল বলছেন আবার কি ভাই? আবার তো হচ্ছে ওই যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কেন্দ্রস্থের সাথে বৃত্তস্থের রিলেশন, আর একটা হচ্ছে একটা বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, তাহলে বিপরীত কোণ দুটো যোগ করে 180 ডিগ্রি হয়। এই দুটা রুলস তো আমরা আগে অনেকগুলো প্রশ্ন সমাধান করে আসলাম, তাই না? আর গত ক্লাসে তো আমরা শিখছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়। চিত্র দেখে কি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আশা করি এই তো পারতেছেন সবাই। যারা পারতেছেন তাদেরকে ওয়েলকাম, যারা পারতেছেন না তারা একটু দেখে নেন। এই যে চিত্র, এই চিত্রে একটা চাপের উপর একটা বৃত্তস্থ কোণ আছে, এটা কত জানি না। আবার এই একই চাপের উপর আবার কেন্দ্রস্থ কোণ আছে, এটা কত জানি না। আবার এইখানে কোণ আছে কত? এটা আচ্ছা, এখন দেখেন এইখানে দেওয়া আছে 108 ডিগ্রি।
এখন মনে করেন এইটার সাথে এটা কিন্তু এইটাও চতুর্ভুজ মনে করলে হবে না, কিন্তু দেখেন এই অনেকে আবার এইটাকেই চতুর্ভুজ মনে করতে পারেন। এই চতুর্ভুজের তো রিলেশন আমরা জানি না, কারণ কি, কারণ এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ না। বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা? বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এই যে ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই যে পুরাটা এই অংশটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এই 108 হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটার বৃত্তস্থ কোণ হচ্ছে 54 ডিগ্রি হবে। তাহলে এই 54 ডিগ্রি লেখার পরে আমরা এখন এই জিনিসটা মনে করি নাই। তাহলে এই 54 বিপরীতটা যেহেতু বাইর করতে, তাহলে 180 থেকে 54 বাদ দিলে হবে 126 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 126 ডিগ্রি। এর থেকে তো আর ভালো করে বোঝানো যায় না, ঠিক আছে না? কোশ্চেনে তো নাই মামা, কোশ্চেন দেন নাই। 75 নম্বর প্রশ্ন, ও 75 নম্বর প্রশ্ন না, 74, ঠিক আছে, চিত্রটা এখানে আসে। ও চিত্র আছে তো উপরেই, সরি সরি। এরা কি বলতেছে তাহলে কোশ্চেনে তো নাই? বিদ্যুৎ তালুকদার কোশ্চেন তো আছে, কোশ্চেন আছে, আপনি চিত্রটা উপরে দেখেন। আগের প্রশ্নটা মাঝখানে দিচ্ছেন তো, আমি তো প্রথমে দেখে মনে করছি নাই। আচ্ছা নেক্সট আসি, 75 নম্বরটা, এটা কি করা লাগবে? হ্যাঁ করা লাগবে। 75 নম্বরটা দেখেন, 75 নম্বরটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলা আছে যে নিচের ছবিতে বৃত্তের কেন্দ্র ও এবং কোণ OCB কোণ সমান সমান 35 ডিগ্রি, তাহলে BAC কোণ কত? নিচের বৃত্তের কেন্দ্র ও আর OCB কোণ 35 ডিগ্রি। OCB কোণটা কি দেখেন, ABC আর ও কোণ, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই OCB কোণ মানে এই কোণটা কত ডিগ্রি? 35 ডিগ্রি। এখন তারপরে কি বলতেছে, BAC কোণ কত? BAC কোণ মানে এই কোণটা। তো একটা জিনিস খেয়াল করেন যে এই কেন্দ্র থেকে যখন আমরা এই ত্রিভুজ অঙ্কন করছি, এটা একটু বাইরে চলে গেছে, মনে করেন এখানে ভেতরে দিলাম। তাহলে এই যখন আমরা ত্রিভুজ অঙ্কন করছি তখন এই OB আর OC সমান সমান। কেন সমান সমান? এই যে সাইড নোট আমরা দেই না বইয়ে, সাইড নোটটা একটু দেখি। OB আর OC সমান হওয়ার লজিক হচ্ছে যে OB এই বৃত্তটার ব্যাসার্ধ, আবার OCও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ তো অবশ্যই সমান সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তাহলে আমরা বলতে পারি না যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ? এই ত্রিভুজ যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তার মানে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণ যদি সমান হয় তাহলে এইটা 35 ডিগ্রি হলে এটা 35 ডিগ্রি হবে। আবার এই ত্রিভুজের তিনটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, এই দুটা মিলে 35 35 70 হইল, তাহলে এইটা হবে 110। এটা যদি 110 হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা যদি 110 হয়, এর বৃত্তস্থ কোণটা হবে 55। তাহলে দেখেন কিভাবে ধাপে ধাপে আগাইতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিবেন। আপনি যখন বৃত্তস্থ কোণ বাইর করতে গেছেন তখন দেখতেছেন কেন্দ্রস্থ কোণের মান জানা নাই। তাহলে কেন্দ্রস্থ কোণ মান আনার জন্য আপনার যে মান দেওয়া আছে 35, এখান থেকে ধাপে ধাপে কিভাবে লজিক ডেভেলপ করতে হবে অবশ্যই আপনারা দেখে নিলেন। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কোনটার পরে কোনটা আসতেছে, কোন চিন্তাটা আগে কাজ করতে হবে, এটা প্রশ্নের ক্লু এবং আপনার জানার নলেজ অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। ওকে নেক্সট আসি আমরা। তাহলে এরকম আরো প্রশ্ন আছে 76 নম্বরে, আপনারা এটা করে নেবেন, ঠিক আছে? 78 নম্বরটা দেখবো আমরা। এটা দারুণ ছিল আব্দুল্লাহ আল মাসুম, জি দারুণ ছিল অবশ্যই। তাহলে বিষয়টা দেখেন একটু খুব কঠিন কিছু না, কিন্তু জাস্ট হচ্ছে যে আসলে সমন্বয় করা, এবং সমন্বয় করার জন্য ওই প্রথম দিনে অনেকগুলা কথা বলছি, ওগুলো অনেকের কাছে মনে হচ্ছে যে মুখস্থের মতো, অঙ্ক নাই, কিন্তু ওই থিওরিগুলাই কাজে লাগতেছে এখানে। তাহলে 78 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা 36তম বিসিএস আসছিল। কি বলছে যে চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই যে চিত্র অনুসারে বলতেছে, এই চিত্রটা যে দেওয়া আছে এটা আপনাদের জন্য অনেক সুবিধা না? হ্যাঁ, ব্যাসার্ধটা টার্নিং পয়েন্ট, যে দুইটা ব্যাসার্ধ মিলে সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা এখন অনেকে খুঁজে পায় না যে কিভাবে চিন্তা করব। এখন এই ছোট ছোট বিষয়গুলো তো জানা থাকতে হবে, যে ব্যাসার্ধ মিলে যদি ত্রিভুজ তৈরি হয়, দুইটা ব্যাসার্ধ কাজ করে, তাহলে ওটা তো অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 78 নম্বর প্রশ্ন। তাহলে চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ ABC অন্তর্লিখিত y কোণ 112 ডিগ্রি হলে x কোণের মান কত?
আচ্ছা দেখেন, তাহলে এটা একটা চিত্র ত্রিভুজের বৃত্তের, এটা হচ্ছে এ বি সি। আচ্ছা এখানে আরেকটা কি দেওয়া আছে 112। এটা কিন্তু একটা চিত্র, কিভাবে কম বেশি হোক এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে এটা দেখেন। এখন নেক্সটে আসতেছি যে এই পাশে যদি আমরা এই বাঁকা করে দেওয়ার কারণে এটা যদি 112 ডিগ্রি হয়, আমরা এটা তো বুঝতেছি যে এটা একটা সরল রেখা, তাই না? তাহলে 112 যদি এই পাশে হয় তাহলে এটা তো হবে 68 ডিগ্রি। আচ্ছা এখন দেখেন যে 68 ডিগ্রি হলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তার মানে এখানে যে জায়গাটাতে আসছে এটা কিন্তু ও কেন্দ্র। ও যদি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, আবার এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই রেখাটা আর এই বাহু সমান সমান। এখন আসি, এইটা যদি 68 ডিগ্রি হয় তাহলে আমাদের কি চাইছে, উত্তর কি চাইছে? এক্স কোণের মান, এই কোণটার মান চাইছে। এখন আমাদের এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করার দরকার নেই। কারণটা কি বলি? কারণটা হচ্ছে যে এইটা কোন, এই কোণ আমাদের বাইর করতে বলে নাই, তাহলে আমরা এই পাশে গেলাম না। ঠিক আছে, এখানে 112 আছে না, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এই যে এইখানে দেওয়া আছে এক্স আর এইখানে দেওয়া আছে ওয়াই, ওয়াই এর মান 112 দেওয়া আছে, এক্স এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ওই একই কাহিনীটা হচ্ছে কি, যে এটা যেহেতু সেন্টার, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এই বাহু আর এই বাহু সমান সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 112 ডিগ্রি, মানে তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এখান থেকে বাদ দিলে হচ্ছে 68 ডিগ্রি হচ্ছে এই এক্স কোণটা আর এই কোণটা মিলে। খেয়াল করেন এই এক্স কোণ আর এই কোণ কিন্তু সমান সমান। কেন সমান সমান? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুইটা। তাহলে সমান সমান হলে এটা কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 34 ডিগ্রি। এই এক্স এর মান হচ্ছে 34 ডিগ্রি। আশা করি আগের প্রশ্নটার সাথে সমন্বয় করে পারবেন। হ্যাঁ, এই যে প্রশ্নটা করলাম এটা তো চিত্র দেওয়া থাকবে। চিত্র দেওয়ার প্রশ্নগুলো কিন্তু চিত্র দেওয়ার মতো করে দেওয়া আছে, সবগুলো চিত্র থাকবে না এরকম না। চিত্র দেওয়া না থাকলে সেগুলোর স্টাইল আলাদা। তাহলে হুবহু এরকম একটা প্রশ্ন আছে 79 নম্বর, এটা আপনারা ট্রাই করবেন, দেখেন 79 নম্বরটা পারবেন। ওকে, তাহলে আশা করি এই টাইপের প্রশ্নগুলো আপনারা ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে অন্তর্লিখিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয়। এতক্ষণ থেকে দেখলাম যে অন্তর্লিখিত চিত্রের সাথে কোন সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তাহলে এখন আসি যে ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন আসলে 81 নম্বর প্রশ্নটা দেখেন। 79, 80 যেগুলো আমি স্কিপ করতেছি, তার মানে কি করতে হবে, ওই প্রশ্নগুলো আপনাদের নিজে ট্রাই করতে হবে, কারণ হুবহু মিল আছে। এই তো এম এ হাসান অলরেডি আনসার দিয়ে দিচ্ছেন 79 নম্বর প্রশ্নের আনসার 31। আচ্ছা, 81 নম্বর প্রশ্ন সমাধান করব, তার আগে বেসিক জিনিসটা দেখব। সেটা হচ্ছে যে একটা বৃত্তের সাথে একটা বর্গের রিলেশন কি যদি অন্তর্লিখিত হয়। সিরিয়াসলি খেয়াল করেন, এই সম্পর্কটা কাজে লাগবে পরে। এই বৃত্তের ভেতরে যদি একটা বর্গ অঙ্কন করা হয়, তাহলে বর্গের কোন অংশটার সাথে বৃত্তের কোন অংশের মিল আছে এটা আমরা খুঁজে বের করব। দেখেন, যদি আমি এখানে একটা এই বর্গটা দিয়ে কর্ণ অঙ্কন করি, তাহলে এই যে এটা নাম দিই আর কি, ধরেন এইভাবে, এটা ও, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি বর্গ, এই বর্গের কর্ণ এসি সমান সমান ব্যাসার্ধ, ব্যাস, মানে এই বর্গটার যেটা কর্ণ সেটা হচ্ছে বৃত্তটার ব্যাস। এই টার্নিং পয়েন্টটা মনে রাখলেই বাকিগুলো সব করতে পারবেন। তাহলে যদি আমরা এসি ব্যাস মনে করি, তাহলে ওসি কি, ওসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ কি, ওও ব্যাসার্ধ। তাহলে এই কর্ণ আটকা না করতে এই পাশ থেকে কর্ণ আট করতাম ওবি আর ওডি, তখনও হয়তো একই কাহিনী, কারণ বর্গের কর্ণ তো সমান সমান, তাই না? যে কোনো পাশে আট করা যায়। তাহলে 81 নম্বর প্রশ্নে বলতেছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার এই ব্যাসার্ধ হচ্ছে 5, মানে এই অংশটা 5। তাহলে এই অংশটা যদি 5 হয় তাহলে এই অংশটাও 5, তাহলে এখানে এসি সমান সমান 10 না? এসি 10, এসি 10 কি,
এইটা বৃত্তের ব্যাস, আবার এই 10 হচ্ছে বর্গের কর্ণ। ওকে, নেক্সটে আসি। কি বার করতে বলছে? বার করতে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্র কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। খেয়াল করেন, আমরা যখন বৃত্তের ব্যাসার্ধ থেকে ব্যাস বাইর করে ফেললাম তখন কিন্তু আমাদের বৃত্তের কাজ শেষ। আমরা এখন এই 10কে আবার বর্গের কর্ণ নিয়ে আসলাম। তাহলে আমরা বর্গের অধ্যায় শিখছিলাম বর্গের কর্ণ হচ্ছে √2a, √2a এর মান এখানে দেওয়া আছে 10। তাহলে a সমান সমান 10/√2 আর a স্কোয়ার সমান সমান 10/√2a²। তাহলে আসি যে 10 স্কোয়ার মানে 100 আর √2 এর উপর স্কোয়ার মানে শুধু 2, তার মানে 50। অথবা হাফ ইন্টু d², এটা দিয়ে মানে কর্ণ থেকে সরাসরি বর্গের ক্ষেত্রফল আনা যায়। সেটা হচ্ছে হাফ ইন্টু d² মানে হচ্ছে 10², তার মানে 100, কাটাকাটি করলে 50। এইভাবে করা যায়, আবার এইভাবে সূত্র থেকে ভেঙে ভেঙেও করা যায়। তাহলে 50 কি? 50 হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে 10 কি? 10 হচ্ছে কর্ণ। 10 বৃত্তের কি হয়? 10 হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস 10 কিভাবে পাইলাম? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5। তাহলে এই লাইনটা ভালো করে বুঝলে বাকিগুলো সব ক্লিয়ারলি পারবেন। ওকে, সবাই মোটামুটি ধরতে পারছেন? তাহলে নেক্সট একটা প্রশ্ন দেখেন তো, 82 নম্বর, এটা নিজে থেকে পারবেন না? 82 নম্বরটা নিজে থেকে কিভাবে দ্রুত করবেন বলেন তো? চিত্র আর্ট করবেন? কিচ্ছু লাগবে না। যখন আপনার অন্তরচক্ষু খুলে যাবে প্র্যাকটিস করতে করতে, তখন সব চিত্র অন্তরের মধ্যে অঙ্কন হয়ে যাবে। তখন শুধু অ্যান্সার এইভাবে করবেন যে হাফ ইন্টু 14², তার মানে হাফ ইন্টু 14 ইন্টু 14 7 14 98। এর কোন চিত্র কিভাবে আসলো সব কিন্তু মাথার মধ্যে চলে আসবে। কিভাবে দেখেন, যেখানে দেওয়া আছে ব্যাসার্ধ 7, তাহলে ব্যাস হবে 14। তাহলে যেটা বৃত্তের ব্যাস ওইটা হচ্ছে বর্গের কর্ণ। তো আমরা বর্গের কর্ণ থেকে বর্গের ক্ষেত্রফল বার করার সূত্র কি শিখছি? হাফ ইন্টু d²। তাহলে হাফ হচ্ছে সূত্রের হাফ, আর d² মানে হচ্ছে বর্গের ক্ষেত্র মানে কর্ণের উপর স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এসি সমান সমান এবি কি? এসি সমান সমান এবি কেন? এসি তো কর্ণ আর এবি তো হচ্ছে এক বাহু। বাহুগুলো সমান, একটা কর্ণ ইকুয়াল টু একটা কর্ণ সমান, কিন্তু এক কর্ণ ইকুয়াল টু আরেক বাহু তো হতে পারে না। তাহলে একইভাবে আরো কয়েকটা প্রশ্ন আছে। এখন আসি আমরা ব্যাসার্ধের সাথে রিলেশন। 84 নম্বর প্রশ্ন দেখব। মানে এই যে আমাদের এখানে বর্গের ক্ষেত্রফল চাইলো না। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল দেখেন, এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন। এটা বর্গ, বৃত্তের ভেতরে আছে বর্গ। তো আমরা দেখলাম যে বর্গের ক্ষেত্রফল পাইলাম আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে, কিন্তু যদি আমাদের এই বাইরের এই যে জায়গাগুলো আছে এগুলোর ক্ষেত্রফল বাইর করতে বলে তাহলে কি হবে? তাহলে বিষয়টাকে যদি এইভাবে বলি যে একটা স্টেডিয়ামের ভেতরে একটা ঘর অঙ্কন করা হলো, আর বাকিগুলো হচ্ছে স্টেজ, বসার জায়গা। তাহলে একটা স্টেডিয়ামের ভিতরে যদি এরকম চারকোণে একটা ফুটবলের মাঠ কেটে নেওয়া হয়, তাহলে বসার জন্য কতটুকু জায়গা থাকবে? এটা কিভাবে বাইর করব? আমরা পুরা বৃত্তটা থেকে পুরা বর্গটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের এই ফাঁকা জায়গাগুলো বাইর হবে। মানে ধরেন 10 শতক জমি আছে, এর মধ্যে 8 শতকেই আর কি ফুটবলের মাঠ হয়ে গেছে, তাহলে আর ফাঁকা জায়গা আছে কতটুকু? তাহলে এই 10 শতক থেকে 8 শতক বাদ দিলে 2 শতক হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝার জন্য। এই কাজটাই আমরা ক্যালকুলেশন দিয়ে করব। ঠিক আছে? এমনি আশেক মামুন বলছেন তাহলে 10 কিভাবে? বুঝি নাই। 10 কিভাবে আসলো এটাই বুঝলেন না? তাহলে কেমনে হলো? 5 ব্যাসার্ধ হলে ব্যাস 10 হবে। এখানে আর কি সায়েন্স আছে বলার মতো? এমনি আশেক মামুন আপনি মনোযোগ দেন নাই। আব্দুল্লাহ আল মাসুম বলছেন সামনে যান বস। সামনে তো যাবো, কিন্তু এইরকম বিদঘুটে প্রশ্ন করলে তো খুব কনফিউজ হয়ে যায় যে আসলে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে। 10 কোথা থেকে আসলে সেটাই বুঝেন নাই। তাহলে এখন ওখানে আর কি জাদু ছিল যে আরো এত সুন্দর করে বোঝাইলে বুঝতেন? মানে সুন্দর অসুন্দরের কিছু নাই। ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তাহলে ব্যাস হবে 5 5 10। এখানে কি আর বলবো বলেন? এই কথাটা তো অলরেডি বলছি, না বললেও বুঝে নেওয়া দরকার, কারণ চিত্র তো সুন্দর করে দেওয়া আছে। তাহলে আসি 84 নম্বরের। এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আগের স্টাইলে শুরু হচ্ছে। বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু। তাহলে এই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এইখানেও
ব্যাসার্ধের কথা বলছে, মানে এই 2, তাহলে এটা আমরা ব্যাস করে নিব 2, আর এখানে 2 মিলে 2 2 হয়ে যাবে 4। এখন যদি বলেন 4 কোথা থেকে আসলো, আর কি বলার আছে, তাহলে ব্যাস হচ্ছে 4। এখন এই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা আছে, এই বৃত্তটার ভেতরে একটা বর্গ আছে। তা বলতেছে অন্তর্লিখিত বর্গ 4টি বাহু, তাহলে বর্গের যে 4টা বাহু আছে, এই 4টা বাহু দ্বারা এবং বৃত্তটি, তাহলে এই 4টা বাহু আর বৃত্ত দ্বারা আবদ্ধ অংশ, আবদ্ধ অংশ মানে এই অংশগুলা দেখেন তো, এই বর্গের এই বাহু আর এই বৃত্তের পরিধি, এইটা দ্বারা আবদ্ধ না এই অংশটা, তাহলে এই অংশগুলার ক্ষেত্রফল কত? তাহলে এই অংশগুলোর ক্ষেত্রফল বাইর করতে চাইলে কি করতে হবে? পুরো বৃত্তটার ক্ষেত্রফল বাইর করে বর্গের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এখন এই যে শুধু 2 দেওয়া আছে, এই 2 দিয়ে কি এই 2টা বাইর করা সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে আসি, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার সমান সমান পাই 2 স্কোয়ার সমান সমান 4 পাই, কারণ এই 2 তো বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, এবার আসি বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের জন্য কি করা দরকার? বর্গের ক্ষেত্রফল মানে এই 2 দেওয়া আছে, তাহলে এখানে 2, তাহলে কর্ণ আগে নিয়ে আসি। কর্ণ হচ্ছে 2 + 2 সমান সমান 4, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 4 স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 16, তার মানে হচ্ছে 8। তাহলে 8 যদি হয়, এখন আমাদের তো বর্গের ক্ষেত্রফল চাই নাই, এবার বৃত্তের ক্ষেত্রফলও চাই নাই, চাইছে কি? চাইছে হচ্ছে এই বর্গের বাইরে আর বৃত্তের ভেতরে এই ফাঁকা জায়গাগুলো কত। তাহলে এটা সিস্টেম আমরা কি বলছিলাম, যে 4 পাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তটা যেহেতু বড়, বৃত্তের ভেতরে বর্গ, তার মানে তো বৃত্তটা বড়, বর্গটা ছোট, আর বর্গের ক্ষেত্রফল 8, তাহলে বৃত্ত থেকে বর্গ বাদ দিলে যা থাকবে সেই 4 পাই - 8ই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব কি জটিল লাগলো কিনা বা বুঝছেন কিনা একটু জানাবেন কমেন্ট। এমনি আশিক মামুন পয়েন্টটা বোঝাতে পারেন নাই, আসলে ওই 10 কিভাবে আসলো এই কথার দ্বারা তো আমরা বুঝি নাই, 10 কিভাবে আসলো ওইটা দ্বারা আর কি বোঝানোর আছে আমরা বুঝি নাই। যখন করাচ্ছিলাম তখন বললে ভালো হইতো। হ্যাঁ, সরি, আমরা আসলে এত সিরিয়াসলি বলা ঠিক হয় নাই। তো যাই হোক, নেক্সটে আসি। ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্নের স্টাইলটা না বুঝলে আপনারা ভুল করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার এই ভেতরের অংশের ক্ষেত্রফল বাইর করলেন অথবা যোগ দিয়ে দিলেন, মানে পুরাটা কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাই দিলাম, ঠিক আছে? যে বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, বর্গের একটা ক্ষেত্রফল আছে, তাহলে বৃত্তের ভেতরে আর বর্গের বাইরে যে ফাঁকা জায়গাগুলো, যেমন আছে মানুষের 10 শতক জমিতে বাসা করে না, বাসা করলে কি 10 শতকের উপরে করে, কিছু জায়গা ছেড়ে দেয় না, ওই ছেড়ে দেওয়া জায়গাগুলো কিভাবে বাইর হবে? যদি আপনার বাসাটা কতটুকু এটা বাদ দিয়ে দেন পুরো জমিটা থেকে, তাহলে ওই ছেড়ে দেওয়া অংশটা বাইর হবে, হুবহু এই সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এখানে একটা কথা সুন্দর বলা আছে 85 নম্বরে, বলা আছে যে উল্টোভাবে আসতে পারে, অর্থাৎ বর্গক্ষেত্র থেকে বৃত্ত, মানে এতক্ষণ ধরে আমরা বারবার দেখে আসতেছি যে বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাস মানে বৃত্তের কুলু দেওয়া আছে, কিন্তু এবার আমাদের বলতেছে কি বর্গের কুলু দেওয়া থাকবে, সেখান থেকে বৃত্তে যাইতে হবে। কিভাবে সেটা দেখেন। হ্যাঁ, ভাষা বুঝতে প্রবলেম হয় দেখে তো আমি ভাষাগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দেখাই দিলাম, এরপরে তো আর কিছু করার নাই। এবারে প্রশ্নটা দেখেন, এখানে বর্গের কুলু দেওয়া আছে, আমাদেরকে জাম করতে হবে বৃত্তের মধ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে যে একটা বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তস্থ বর্গ, এই যে বর্গ, এই বর্গটার এক বাহু দেওয়া আছে 2। আগের বারের গুলোতে কি দেওয়া ছিল? আগের বার যতগুলো প্রশ্ন দেখলাম ওইখানে কিন্তু সবসময় এই ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 5, এই ব্যাস 8, এইরকম প্রশ্ন কুলু দেওয়া ছিল, মানে বৃত্তের সাথে সম্পর্কিত কুলু দেওয়া ছিল। আর এবার কুলুটা দেওয়া আছে বর্গের সাথে সম্পর্কিত। তাহলে বর্গ থেকে যদি আমি বৃত্তের কুলুতে জাম করতে চাই, আমাকে আবার এই বর্গের কর্ণে আসতে হবে। তাহলে একটা বৃত্তের ভিতরের বর্গের যদি এক বাহু 2 হয়, তাহলে এই বর্গের এই কর্ণটা কত হবে? কর্ণটা হবে 2√2। এটা হচ্ছে পুরা কর্ণ। পুরা কর্ণ মানে যা, তাহলে বর্গের দেখেন, বর্গের কর্ণ সমান সমান 2√2 সমান সমান বৃত্তের ব্যাস। কারণ আমরা শুরু থেকেই শিখে আসতেছি যে বর্গের যেটা কর্ণ সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান এই 2√2কে 2 দ্বারা ভাগ করতে হবে, মানে অর্ধেক করে নিতে হবে। তাহলে √2, তার মানে এই 2√2টাকে যদি আমরা 2টা পার্ট বানাই, এই পাশে একটা √2, এই পাশে একটা √2, এইটা হচ্ছে কেন্দ্র।
কেন্দ্র থেকে এখানে নাম দিয়ে দেই ABCD। তাহলে OC হচ্ছে √2 আর OD হচ্ছে √2, সরি OC √2, OA হচ্ছে √2, 2 দিয়ে ভাগ করে নিলাম ব্যাসার্ধর জন্য। আচ্ছা, এখন আমাদের উত্তর কি চাইছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ, এটার নাম দিলাম R = এত। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই R² সমান পাই √2 এর উপর স্কোয়ার সমান পাই √2 এর উপর স্কোয়ার, মানে শুধু 2, তার মানে 2 পাই। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 2 পাই। ঠিক আছে? হুম 84। হ্যাঁ, তাহলে 85 নম্বরটা কি ক্লিয়ার সবাই? দেখেন 85 নম্বরটাতে আমরা কি টার্নিং পয়েন্টে নিয়ে আসলাম, সবসময় কর্ণতে নিয়ে আসলাম। এই বেসিক জিনিসটা মনে রাখবেন। ওকে, আমরা নেক্সটে আসবো, যাব 86 নম্বর প্রশ্ন। কিন্তু একই, জাস্ট ভাষাটা একটু ঘুরাই দিচ্ছে। 86 নম্বর প্রশ্নটা দেখেন, বলতেছে কি যে 16 মিটার পরিসীমা বিশিষ্ট, মানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ডাইরেক্ট করতাম, এখন পরিসীমা দিয়ে আমাকে একটু পেঁচাইছে। সমস্যা নাই, 16 যদি এটা যদি 4 2 করে দেওয়া না থাকে, যদি বলতো যে পরিসীমা 8, তাহলে আমরা 4 দ্বারা ভাগ করে 2 বানাই নিয়ে তারপরে আবার হুবহু একই রকম করতাম। তাহলে এই প্রশ্নে, যে প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতেছেন, এটা দেওয়া আছে পরিসীমা 16। তাহলে পরিসীমা যদি 16 দেওয়া থাকে, তাহলে 4A = 16, A = 4, তার মানে এইখানে যে 2 2 করে ছিল, এইখানে 4 4 হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। আব্দুল্লাহ আল মাসুম বলছেন নিবন্ধন আর যুব উন্নয়নে সব পারছি, ধন্যবাদ। তাহলে 86 নম্বরের অ্যান্সার কত? পাইয়ের মানটা আসলে বসানো যায় যদি অপশনে থাকে। অপশনে যদি পাই দিয়ে থাকে তাহলে পাই দিয়ে অ্যান্সার, অপশনে যদি না থাকে তাহলে আমরা মান বসাবো, সমস্যা নাই। তাহলে 86 নম্বর আশা করি পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এখানে প্রশ্ন দেওয়া নাই, আমি একটা প্রশ্ন বানাই বলবো, এই প্রশ্নটা আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে? এটা সাধারণত ব্যাংকের পরীক্ষায় আসে, বিভিন্ন সময় আসছে, সেটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, আমি ধরাই দিব। এটা ইংরেজিতে 2-1টা পরীক্ষা আসছে, তো ওয়েবসাইটের প্রশ্ন, সেটা আমি জাস্ট পয়েন্টটা ধরাই দিই, বাকিটা আপনারা নিজে থেকে বুঝে নেবেন। সেটা হচ্ছে যে ধরেন একটা বর্গ, এই বর্গ এর, অথবা আমরা এতক্ষণ ধরে যে এইগুলা করতেছি না, ধরেন আছে একটা বৃত্ত অঙ্কন করতেছি, এই বৃত্তের ভেতরে একটা বর্গ নিতেছি, তাই না? আচ্ছা, এরকমই থাকলো, কিন্তু ধরেন আছে যে আমরা যদি এটার বাইরে একটা বর্গ অঙ্কন করি, ঠিক আছে? বাইরে কিরকম, মনে করেন এই বৃত্তটাকে একটা বর্গের ভিতরে ঢুকাই দিব, এইরকম। ঠিক আছে? তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো দেখেন তো, যে বৃত্তের ভেতরে একবার বর্গ, এটা আমরা এতক্ষণ ধরে এটা নিয়ে শিখে আসলাম। এটার সাথে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এইরকম। আর এবার আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বর্গের ভেতরে বৃত্ত। বিষয়টা যদি আমরা এটাকে 2টা আলাদা আলাদা চিত্র আর্ট করি, তাহলে বিষয়টা এইরকম হবে। ধরেন আছে এই বর্গটার ভেতরে একটা বৃত্ত, এরকম একটা হবে পার্ট, অথবা এই বৃত্তের ভেতরে বর্গ, এই 2টা বৃত্ত মনে করেন বৃত্ত 2টা সমান সমান, এটা যদি একসাথে মার্চ করে দেন তাহলে যেরকম দেখাবে সেটা এইটা। তাহলে এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে যে যখন আমাদের বৃত্তের ভেতরে বর্গ হচ্ছে, তখন আমরা এতক্ষণ ধরে শিখে আসতেছি কর্ণের সাথে সম্পর্ক, তাই না? কিন্তু যদি কখনো বর্গের ভেতরে বৃত্ত হয়, তখন কি হয়? তখন যে বিষয়টা হয়, ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, তখন এই যে বর্গের বাহু ইকুয়াল টু বৃত্তের ব্যাস, এইটা হচ্ছে যে বর্গের
ভেতরে বৃত্ত হলে, বর্গের ভেতরে যদি বৃত্ত হয় তখন এই কাজটা, ঠিক আছে। আচ্ছা, আর এটা তো আমরা আগেই শিখছি যে বৃত্তের ভেতরে হলে, এখন আমরা এই দুটা শিখলাম, এখন আবার উল্টাপাল্টা করে ফেলবেন, এটা তো করা যাবে না ভাই। বিষয় হচ্ছে যে একটু বেশি শিখলেই যে একটার সাথে আরেকটা উল্টা মানে সমন্বয় যদি না করতে পারেন তাহলে তো হবে না। সেটা হচ্ছে যে আপনি তো চিত্র দেখেই বুঝতে পারবেন। এইখানে কি বৃত্তের ভেতরে যদি আমি কর্ণ অঙ্কন করি, এই সরি বর্গে যদি কর্ণ অঙ্কন করি, সেটার সাথে বৃত্তের কোনো রিলেশন থাকবে? থাকবে না। কিন্তু এইখানে যখন বৃত্তের ভেতরে কর্ণ ব্যাস অঙ্কন করতেছি তখন কিন্তু কর্ণ হচ্ছে। আর এইখানে যদি বৃত্তের ভেতরে আমি ব্যাস অঙ্কন করি তাহলে এটা বর্গটার সাথে কি রিলেশন দাঁড়াচ্ছে? এই বর্গের যে বাহুটার দৈর্ঘ্য যা, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যতা। তাহলে কখন কোনটা হয় এটা তো আপনি মনে মনে চিন্তা করলে বা কোনো কিছু মুখস্থ রাখলে হবে না, এটা ইনস্ট্যান্ট চিত্র দেখে প্রশ্নের ভাষা অনুযায়ী বুঝতে হবে। এটা এই জন্য টাচ দিতেছি যে এরকম প্রশ্ন আসলে তখন আবার এলোমেলো হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। যে বর্গের ভেতরে বৃত্ত হলে তখন বর্গের ভেতরে বৃত্ত সমান বর্গের বাহু সমান বৃত্তের ব্যাস। এখন এখান থেকে কি প্রশ্ন আসে জানেন? এখানে হচ্ছে যে এই দুই বর্গের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত অথবা বাহুর অনুপাত, যেটা বাড়ি করতে বলে বলুন, মানে এইখানে যে দুটা বর্গের ক্ষেত্রফলের অনুপাত আছে এটা বাড়ি করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে সিস্টেমটা কি হবে দেখেন। সিস্টেমটা হচ্ছে যে যদি এখানে আমরা একটা ছোট ছোট বর্গটা আছে না, অর্থাৎ বড়টা ধরি, আগে বড়টার এক বাহু যদি এ ধরি, তাহলে বড় বর্গটার এক বাহু কত, মানে ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এই দুই বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই এর সাপেক্ষে ছোটটার ক্ষেত্রফল বাই করতে হবে। কিভাবে বাই করবো দেখেন, এই যে বড়টার বর্গ যদি এ হয় তাহলে দেখেন এইটার যদি আমরা ব্যাস অঙ্কন করি, এই ব্যাসটা হয়ে যাচ্ছে কি, ব্যাসটা হয়ে যাচ্ছে বর্গটার ব্যাস, ওইটা হচ্ছে এই বড় বর্গটার বাহু। তাহলে এটার ব্যাস এই পাশে 8 করা মানে যা, এই পাশে 8 করা মানে তা, তার মানে এইখানে কর্ণটা হচ্ছে এ। দেখেন এটা এই বৃত্ত যদি আমরা ঘুরাই লিখি তাহলে কিন্তু বড় বৃত্তটার ব্যাস হবে, আর বৃত্তটার ব্যাস হয়ে গেলে বড় বর্গটার এক বাহু। তাহলে এটা যদি এ হয়, তাহলে এটা কর্ণ যদি এ হয়, তাহলে এটার এক বাহু কত? এক বাহু দেখেন √2a সমান সমান এই এক বাহু কর্ণ, তাহলে এ সমান সমান a/√2। তার মানে এটা a/√2 এর উপর স্কোয়ার হবে, কারণ এই বড় বর্গটার এক বাহু যদি এ হয়, ছোট বর্গটার কর্ণ হবে এ, ছোট বর্গটার কর্ণ যদি এ হয় তাহলে ছোট বর্গটার এক বাহু হবে a/√2। তাহলে ছোট বর্গটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের অনুপাত বাড়ি করতে বলছি, তাহলে বড়টার ক্ষেত্রফল হবে এ বাহু, যেহেতু এক বাহু তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর ছোটটার কর্ণ এ হয়ে যাচ্ছে। এই এই এ কিভাবে এখানে কর্ণ এ হয়ে গেল এটা আপনারা নিজে থেকে বাড়ি করবেন এই সম্পর্ক থেকে। তাহলে a/√2 উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অনুপাত এ স্কোয়ার ডিভাইডেড 2, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে দেওয়া যায়, 1/2, তার মানে 2 দ্বারা গুণ করে দিলে 2/1। তার মানে বড় বর্গটার ক্ষেত্রফল যদি 2 অংশ একক হয়, ছোট বর্গটার ক্ষেত্রফল হবে 1 একক, মানে ছোটটা অর্ধেক হবে। বড়টার বাহু বৃত্তের ব্যাস আর ছোটটার কর্ণ বৃত্তের ব্যাস। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। ওকে, নেক্সট আসি 87 নম্বর। কি খুব কঠিন লাগতেছে নাকি? খুব কঠিন লাগার কিছু নাই। সপ্তাশি নম্বর প্রশ্ন বলছে যে আর ব্যাসার্ধ a/√2 আরেকবার স্যার a/√2 আসার জন্য কি দরকার? মানে ধরেন আছে যে এই কর্ণ নিয়ে তো একটা পদ্ধতি আমরা শিখছি শুধু কর্ণের উপরে, এখন কর্ণের এই নিয়মটা ভুলে গেলে তো হবে না। ধরেন আছে কর্ণের নাম দেই এক্স, তাহলে এই এক্সটা কি হবে? √2a এর মান হচ্ছে এক্স, তাহলে যার কর্ণ এক্স তার বাহু কত? তাহলে এ সমান সমান মানে এ সমান সমান তো এক বাহু, তাই না? তাহলে x/√2, তার মানে কর্ণকে √2 দিয়ে ভাগ করলে এক বাহু বাইর হয়। তাহলে এখানে কর্ণটা যে এ, তাহলে আর বাহু কত হবে? a/√2। আপনি কর্ণ লিখে এ লিখে এক্স লিখে PQ লিখে যা সেভাবে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দিলাম। এখন আপনারা মনে করতে পারেন যে প্রশ্ন কমন
এগুলো চিন্তা করার দরকার নাই। কারণ হচ্ছে কি যে থিওরিটা বুঝলে এর উপর এখন বিভিন্ন স্টাইলে প্রশ্ন আসতে পারে, বাহুর অনুপাত, পরিসীমার অনুপাত, বিভিন্ন কথা বলতে পারে, ওগুলো নিজে থেকে হ্যান্ডেল করতে পারবেন। যা শুধু রিলেশনটা ইম্পর্টেন্ট, অন্তস্থ বর্গ আর বহিস্থ বর্গ, বৃত্তের অন্তর্লিখিত বর্গ আর বহিস্থ বর্গ, এই কথা দুটো মনে রাখবেন। আচ্ছা, 87 নম্বর আসি, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে, এই যে আমরা যে বই থেকে পড়াচ্ছি এটা যে কত বড় বেনিফিটেড হচ্ছেন আপনারা, কারণ লেকচার শিট দিলে কিন্তু এত সুন্দর করে কোনো লেকচার শিট দেওয়া কারো পক্ষে সম্ভব না। আবার হচ্ছে লেকচার শিট কিছুদিন পর পর হারায় যায় বা সফট কপি থাকে, কিন্তু এই বই ধরে আপনি যদি 1 বছর পরেও এই বইটা বাড়ি করে একটু প্র্যাকটিস করেন, আটকে যান, আবার ভিডিও বাড়ি করে দেখেন, তাহলে তখন কিরকম লাগবে বলেন তো। আসি, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই সম্পর্কটা আগের সম্পর্কের সাথে সমন্বয় করতে হবে, তাই না? আচ্ছা, তবে তার আগে চিত্র আট করতে হবে। এখানে কিন্তু প্রশ্নে চিত্র দেওয়া নেই। আসেন, তাহলে এখানে বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা একটা পুরা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন কি বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের, অর্ধবৃত্তের মানে কি, ধরেন আছে এটা ফুল বৃত্ত অঙ্কন করেছিলাম, এইখান থেকে নিলাম অর্ধবৃত্ত, এটার ব্যাসার্ধ আর, অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত। সর্ববৃহৎ ত্রিভুজ মানে বৃত্তের এই অর্ধবৃত্তের মধ্যে, তার মানে এই নিচের অংশটা বাদ। তাহলে সর্ববৃহৎ ত্রিভুজ মানে কি, যে এইটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে এইখান থেকে যদি আমি টান দেই, এখান থেকে টান দেই, এইটা সর্ববৃহৎ ত্রিভুজ হবে। এর থেকে বড় ত্রিভুজ আর অঙ্কন করা সম্ভব না। তাহলে খেয়াল করেন তো, এইখান থেকে যদি আমি এখানে, এইটা দৈর্ঘ্য কত, যেহেতু ব্যাসার্ধ আর ছিল, তাহলে এটা তো একটা ব্যাসার্ধ, তাহলে এটারও আর, এই পাশে ব্যাসার্ধ, এটা আর, আর এই যে এইখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও আর। তাহলে এ বি সি অর্ধবৃত্তের ও কেন্দ্র থেকে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান আর, কারণ হচ্ছে সবগুলোই ব্যাসার্ধ। আচ্ছা, আবার দেখেন বিসি সমান সমান ও বি প্লাস ও সি সমান সমান আর প্লাস আর সমান সমান 2r। অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার চাইছে কি যে এই বৃত্তটার ক্ষেত্রফল কত। যেহেতু এটা একটা ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি 2r ইন্টু উচ্চতা আর। ভূমি 2r কেন, দেখেন এটা বিসি, এই হাফ ইন্টু বিসি ইন্টু ও এ, তাহলে বিসির মান 2r আর ও এর মান হচ্ছে আর, তাহলে 2 2 কাটা, আর আর গুণ করলে আর স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পর তো থেকে যাবে, ক্লাস শেষ হয়ে গেলে কি ডিলিট করে দিচ্ছি নাকি, ক্লাস তো আছেই। আচ্ছা, ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট শিখবো। সেই পয়েন্টের আগে 89 নম্বর প্রশ্নটার উত্তর আপনারা দেন। 89 নম্বর প্রশ্নটার উত্তর দেন তো আগে, আর 88 নম্বরটা আমি করে দিব। অষ্টাশি নম্বরের অ্যান্সার কত?
এ তো সবাই পারতেছেন। তাহলে সবাই ক্লিয়ার। খ নম্বর অ্যান্সার। রাধিকা দাসী বলছেন, তানিয়া নিসরাত 4, ফাহিমা কবির আশিক 4, আব্দুল্লাহ আল মাসুম সবাই 4 বলছেন। তাহলে ওকে ক্লিয়ার। তাহলে আমরা আসি 88 নম্বর প্রশ্নের সমাধান করে তারপরে এই অংশটা ক্লিয়ার করবো। 88 নম্বরটা দেখেন। 88 নম্বর প্রশ্নটা সমাধান করার আগে কিছু বেসিক জিনিস আমি ক্লিয়ার করে দেই, এটা আপনার কাজে লাগবে। অনেক কিছু সূত্র আছে, বাট সূত্র থেকে প্র্যাকটিক্যালি বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সূত্র আপনি ভুলে যেতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি বুঝলে কখনো ভুলে যাবেন না। ধরেন বৃত্তের ভেতরে যদি কখনো সমবাহু ত্রিভুজ তৈরি হয় এ বি সি, এবং এই সমবাহু ত্রিভুজের যদি আমরা এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ যদি আমি 3টা মধ্যমা যোগ করি, এর একটা সেন্টার পয়েন্ট তৈরি হবে না, এই সেন্টার নাম দিলাম ও, ডি ই এফ, ঠিক আছে। তাহলে এই ডি এফ, এখন উত্তর কি যাইছে পরবর্তীতে বলা আছে যে বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখেন এইখানে ত্রিভুজ আগে অঙ্কন করলাম, আগে ধরেন মনে করেন ত্রিভুজটা আগে অঙ্কন করলাম, অঙ্কন করে ত্রিভুজের মধ্যমাগুলো যোগ করলাম, ঠিক আছে। মধ্যমাগুলো যোগ করে যে সেন্টার পয়েন্ট আসলো, এখান থেকে এইখানকার দূরত্ব এখানকার দূরত্ব এখানকার দূরত্ব সমান, একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে এটা অড দেখাচ্ছে। আচ্ছা, আগে আমরা আবার আসি, এই সমবাহু ত্রিভুজ আগে নিই। হ্যাঁ, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজের এই যে এখানে মধ্যমা, এখানে মধ্যমা নিলাম, ঠিক আছে। এই সেন্টার পয়েন্ট থেকে এইখানকার দূরত্ব এখানকার দূরত্ব এখানকার দূরত্ব সমান, তাহলে এটাকে কেন্দ্র করে যদি আমি একটা টান দিই, তাহলে যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তটা দেখতে এইরকম হবে, মানে একটু কম বেশি আপনারা মানায় নেন। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন ও থেকে এ বি সি ডি, ও থেকে ও এ ও বি ও সি সমান সমান, ঠিক আছে। আবার ও ই ও এফ ও ডি এটাও সমান সমান। এখানে একটা টার্নিং পয়েন্ট আমরা পড়ছিলাম ত্রিভুজের অধ্যায়ে, সেখানে হচ্ছে কি যে এই মধ্যমাত্রয় 2:1 অনুপাতে ছেদ করে। তার মানে এই যে ও থেকে মধ্যমা যে দূরত্ব আছে ও সি, ধরেন আছে এডি যে মধ্যমাটা আছে, এই এডি মধ্যমা সমান সমান যদি 3 মিটার হয়, তাহলে খেয়াল করেন ও এ সমান সমান হবে 2 আর ও ডি সমান সমান হবে 1। কেন এমন হয়? এর কারণটা হচ্ছে যে মধ্যমাত্রয় 2:1 অনুপাতে ছেদ করে। তার মানে উপরের অংশ যদি 2 হয়, তাহলে নিচের অংশ ছোট অংশটা 1 হবে। আর এখানে বলছে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ এই অংশটা হচ্ছে 6। আচ্ছা, উত্তর কি চাইছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল করেন, এই যদি 6 দেওয়া থাকে, তাহলে এটা 3 হবে না? এটা যদি 3 হয়, তাহলে আসি কি, তাহলে আসি 6 আর 3 মিলে মধ্যমাটা হচ্ছে কত? মধ্যমাটা হচ্ছে 6 যোগ 3 সমান সমান 9। কেন এখানে 3 হলো? কারণ এই যে 2:1 অনুপাতে 3 হয়ে গেল। আচ্ছা, তাহলে মধ্যমা যদি 9 হয়, তাহলে ক্ষেত্রফল আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের যদি মধ্যমা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে মধ্যমা হচ্ছে আমরা আর এর মান জানি বাহু ডিভাইডেড √3। তাহলে আমাদের এখানে বাহু দেওয়া আছে, কি দেওয়া আছে বৃত্তের, এক বাহু বাইর করতে হবে। ধরেন আছে ব্যাসার্ধ থেকে, এই ব্যাসার্ধ থেকে সমবাহু ত্রিভুজের এক বাহু বাইর করার সিস্টেম হচ্ছে বাহু বাই √3। আর এর মান বাইর করতে গেলে বাহু বাই √3, আর এর মান বাইর করতে গেলে বাহু বাই √3। তাহলে আর এর মান দেওয়া আছে এখানে 6 ইকুয়াল টু বাহু ডিভাইডেড √3, তার মানে বাহু 6√3। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এই সূত্র মুখস্থ রাখা একটু কঠিন আছে অনেকের জন্য, আমরা একটু ভেঙে ভেঙে করবো আগে। উত্তর কার ক্ষেত্রফল চাইছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে না? তাহলে আমরা এই মধ্যমা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 9। এই 9 থেকে আমরা কিভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে পারি? দেখেন 9 গুণন, এইখানে আমরা এই ভূমিটা পাই নাই, তাই না? ভূমিটা যদি না পাই, তাহলে এই ভূমিটা বাইর করার জন্য আমরা কি করতে পারি যে এইখানে 6, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু মধ্যমা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করবে, এটা হচ্ছে 9। তাহলে এই 3 আর 6 থেকে আমরা এই অর্ধ মধ্যমার মানে নিচের পুরা বাহুটার অর্ধেক নিয়ে আসবো। অর্ধেক কীভাবে নিয়ে আসবো? এটা যেহেতু 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার √ওভার দিলে ভূমির মান বাইর হবে। 36 থেকে 9 বাদ দিলে √27। √27 মানে হচ্ছে 9 গুণন 3 এর উপর √ওভার
ঠিক আছে, তার মানে হচ্ছে 3√3। তাহলে এই বাহুটা হচ্ছে 3√3, তাহলে এটা যদি 3√3 হয় এটাও 3√3, তাহলে এই পুরাটা মিলে কত হচ্ছে 6√3। তার মানে এই বিসি বাহুটা হচ্ছে বিসি সমান সমান 6√3। আমাদের কি চাইছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ হচ্ছে সূত্রের হাফ, ভূমি হচ্ছে 6√3, আর উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 9। তাহলে এখানে যদি কাটাকাটি করি 3 লং 27√3, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার দাঁড়াচ্ছে 27√3। ঠিক আছে, আচ্ছা এখানে চিত্রটা অনেকগুলো লেখালেখি হয়ে গেছে তো অনেকের কনফিউশন লাগতে পারে, আমি আর একটু দেখা দিতেছি, খেয়াল করেন। এই কথাটাই কিন্তু এখানে বইও সমাধান দেওয়া আছে এইভাবে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলো এতগুলো লেখার দরকার নেই, একটা জায়গাতে লিখলেই হয়ে যাবে। এই প্রশ্ন অনুসারে সবার আগে দেখতে হবে 6 কোথায় বসানো যায়। 6 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা বলছি ও থেকে এখানে এই পাশে ব্যাসার্ধ, এই পাশে ব্যাসার্ধ, এই পাশে ব্যাসার্ধ, আপনি যে কোনো একটা ব্যাসার্ধ নিতে পারেন। তাহলে আমরা এই বাহুটার এইটাকে নিলাম 6। এখন আসি, আমরা যখন এখানে 6 নিলাম তখন আমরা এইটাকেও 6 নিতে পারি। এই পুরো মধ্যমাটার দৈর্ঘ্য কত হবে, এটা যদি 6 হয় তাহলে এটা তো 3, তাই না? 6 আর 3 মিলে এই এডি সমান সমান 6 যোগ 3 সমান সমান 9। আমরা যদি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে চাই তাহলে আমাদের উচ্চতা আমরা পেয়ে গেলাম 9, আর আমাদের ভূমি দরকার, ভূমি দরকার মানে বিসি দরকার। বিসি সমান সমান কত, বিসি সমান সমান বিডি প্লাস সিডি। এখন এই বিডি অথবা সিডি এই দুটার মান কিভাবে বাইর হবে, এইটার সাথে এই 6 এর সম্পর্ক কি? কারণ 6কে তো কাজে লাগাইতে হবে, তাই না? তাহলে 6কে কাজে লাগানোর জন্য আমরা দেখলাম এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার অতিভুজ হচ্ছে 6। অতিভুজ যদি 6 হয় তাহলে লম্ব তো দেওয়া আছে 3, তাহলে ভূমি কত? এই ভূমি আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসছিলাম 3√3। এই ভূমি কার ভূমি? এই ভূমি হচ্ছে এই ছোট ত্রিভুজটার ভূমি 3√3। তাহলে ছোট ত্রিভুজটার ভূমি যদি 3√3 হয় তাহলে এখান থেকে আমাদের আরেকটা ভূমি এই পাশেরটাও 3√3 হবে। কেন এটার দরকার? কারণ আমরা যখন এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে যাব, এই এবিসি ত্রিভুজের ভূমি তো পুরাটাই, এই জন্য আগে পুরাটার দৈর্ঘ্য নিয়ে আসলাম 6√3। তাহলে পুরাটার দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেলাম তখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখান থেকে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, ওই যে √2:1, এটা কিন্তু এই অঙ্কের টার্নিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমাদের বইয়ে একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা আসলে জানা থাকতে হবে। সেটা হচ্ছে হ্যাঁ, মধ্যমান 9 বাইর করার পরে সূত্র দিয়ে যে যার মতো করে নিতে হবে, ইচ্ছা মতো করে নিতে পারেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা যায়। সেটা হচ্ছে যে ধরেন আমরা ওই যে একটা মধ্যমার দৈর্ঘ্য বাইর করা শিখছিলাম, আমার মনে আছে কি, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত, এরকম কিন্তু প্রশ্ন একটা ছিল, ঠিক আছে। আচ্ছা, তো ওইখানে আর এইখানে কি আছে, এখানে মধ্যমার দৈর্ঘ্য 9 আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য আনা যায়, তারপরে ক্ষেত্রফল বাইর করা যায়। তো ওই যে মধ্যমার দৈর্ঘ্য থেকে আপনারা এটা ক্লিয়ার করে নিতে পারেন। আর যদি আপনারা ওইটা একটু দেখতে চান, আমি একটু আপনাদের দেখাই দিতে পারি, জাস্ট 30 সেকেন্ড। এর একটা শর্টকাট দেওয়া ছিল, শর্টকাটটা হচ্ছে যে মধ্যমা সমান সমান √3/2 গুণন বাহু। তাহলে দেখেন এই মধ্যমা এখানে 9 দেওয়া আছে, ইকুয়াল টু √3/2 আর বাহু দেওয়া নাই। তাহলে দেখেন এই যে এখানে আসতেছি যে 2 দিয়ে গুণ করলে বাহু সমান সমান 2 দিয়ে গুণ করলে 9 2 18, আর এই √3টা নিচে চলে যাবে, মানে এটা আসে এই পাশে উল্টা পাশে হয়ে যাবে √3। তাহলে 18/√3 মানে যা 6 গুণন 3 গুণন √3 গুণন √3 ডিভাইডেড √3 কেটে দিলে 6√3, এইটা হচ্ছে এক বাহু। তাহলে 6√3 যদি এক বাহু হয়, 9 থেকে আমরা পাইলাম 6√3 এক বাহু, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুযায়ী √3/4 a স্কোয়ার, মানে 6√3 স্কোয়ার। তার মানে √3/4 6 স্কোয়ার মানে 36 গুণন √3 স্কোয়ার মানে শুধু 3, 4 দ্বারা কাটাকাটি করে 9, 3 লং 27 √3।
এই মধ্যমা সমান সমান √3/2 ইন্টু বাহু, এটা আমরা কোথায় শিখছিলাম? ত্রিভুজের মধ্যমার সাথে তার বাহুর রিলেশনটা কি হয় সেইখানে শিখছিলাম। আপনারা ত্রিভুজের ক্লাসগুলো দেখে বার করে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, আমাদের আরেকটা ক্লাস আছে, তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো। আর চাকা সম্পর্কিত প্রশ্নগুলো আসলে এগুলো সহজ আছে, জাস্ট 10 মিনিট সময় দিলে হয়ে যাবে। এটা আমি বহুভুজের ক্লাস যেদিন নিব ওই দিন সমন্বয় করে নিয়ে নিব, সমস্যা নেই। আব্দুল্লাহ আল মাসুম বলছে যে 12 সেমির সমকোণী ত্রিভুজের কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এখানে তো আমার কাছে বিষয়টা একটু দেখি, এখানে বাহুর দৈর্ঘ্যটা কাজে লাগবে না। আব্দুল্লাহ আল মাসুমের প্রশ্নটা একটু দেখে দিই। 12 সেন্টিমিটার সমকোণী ত্রিভুজের, তাই না? 12 সেমির সমকোণী ত্রিভুজ হয় কিভাবে? আচ্ছা, 12 সেমির সমকোণী ত্রিভুজ মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। এখন 12 সেমিটা কোথায় বসাবো? অঙ্কিত বৃত্তের সমকোণী কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত, মানে এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, মানে এই বৃত্তটা এই কোণগুলোকে টাচ করলো। ওকে, সমস্যা নাই। মানে বিষয়টা হচ্ছে একটা বৃত্তের ভিতরে একটা ধরনের আছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা যে কোনো ভাবে হইতে পারে। এখন আসি, তারপর কি বলতেছে? সমবাহু না? আচ্ছা, এই যে দেখেন এখন কথা আসছে, সমবাহু আসছে, বলতে হবে তো আগে। সমবাহু ত্রিভুজ তার মানে এই যে তিনটা বাহুই 12 কি এক বাহুর দৈর্ঘ্য ছিল? ভুল করলে কিন্তু ভুল আসবে। তাহলে 12 সেমির সমকোণী ত্রিভুজ কৌণিক বিন্দুতে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তটা আসলো, বৃত্তের ভেতরে এখন আসলো। এখন অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে ধরেন আছে যে এখানে একটা কেন্দ্র নিলাম, কেন্দ্র দিয়ে বৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ মানে এটাকে তো আবার অর্ধবৃত্ত বানাইতে হবে। অর্ধবৃত্তস্থ কোণের কথা যখন বলছে তখন তো এই 12 ডিগ্রি কোনো ফ্যাক্ট না, সমবাহু ত্রিভুজ হলে কোণ হয়। হ্যাঁ, এই অর্ধবৃত্তস্থ বলছে মানে এটা একটা অর্ধবৃত্ত, এই বৃত্তটার অর্ধেক নিলাম কেন্দ্র দিয়ে, নিয়ে এইটার বৃত্তস্থ কোণ মানে এই কোণটা 60 ডিগ্রি হবে, কারণ কি এটা কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কিন্তু এটা তো আবার চাপের হলো না, প্রশ্নগুলোতে ইয়ে লাগতেছে। আপনি একটু আমাকে ছবিটা দিয়েন, আমি আগে দেখে নিব, মানে 12টা কি এক বাহু নাকি এক কোণ? ঠিক আছে, যুব উন্নয়নে এসেছে। আচ্ছা, গ্রুপে পোস্ট দিয়েন, আমি গ্রুপে অ্যান্সার দিয়ে দিব, কারণ প্রশ্নটা একটু মানে দেখে নিতে হবে আর কি। একবার সমকোণ বলে কনফিউজ করে দিয়েছেন, আর একবার হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 12 সেন্টিমিটার হলে তার 3টি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ তো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা 90 ডিগ্রি আর বৃত্তস্থ কোণটা অর্ধেক হবে 90 ডিগ্রি। এখানে 12 সেন্টিমিটারের তো কোনো কাজ নেই। মেসেজে দিলে হবে না, গ্রুপে পোস্ট দিতে হবে। মেসেজে তো অনেকজন অনেকভাবে মেসেজ দেয়। আজকে এই পর্যন্ত রাখলাম, আমাদের পরবর্তী ক্লাস আছে। ধন্যবাদ সবাইকে।